যে রিফাইন্ড আওয়ামী লীগ ও শেখ হাসিনার অনড় অবস্থান, দিল্লির প্রস্তাব এবং পর্দার পেছনের রাজনীতি। এই আলাপটা করবার কারণটা হচ্ছে বাংলাদেশের একটি গণমাধ্যম দৈনিক মানবজমিন আজকে একটি স্টোরি করেছে। স্টোরিটির শিরোনাম রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই শেখ হাসিনার। হ্যাঁ, হয়তো অনেকে বলবেন মানবজমিন হচ্ছে আওয়ামী বিরোধী পত্রিকা। আমার প্রশ্ন, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের পক্ষে থাকার দরকার নেই। কোনো গণমাধ্যম হবে নিরপেক্ষ, গণমাধ্যম হবে সবার পক্ষের, সবার বিরুদ্ধে কখনো কথা বলবে, সবার পক্ষে কখনো কথা বলবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থেকেও সবাই আওয়ামী লীগ বিরুদ্ধ কেন? আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোনো গণমাধ্যম কি আসলে আদৌ আছে বা ছিল? এখন না হয় বিরুদ্ধ সময় আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলবে না, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই যে আওয়ামী লীগের যে এত কর্মযজ্ঞ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এত কর্ম আর কখনো হয়নি, এত উন্নয়ন আর কখনো হয়নি। এই উন্নয়নগুলো সঠিকভাবে তুলে ধরাও গণমাধ্যম নিরপেক্ষভাবে কখনো তুলে ধরেছে, কাজ করেছে? এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের আসলে ওদিকে কোনো নজরই ছিল না। যে গণমাধ্যমেও যে একটা অবস্থান, একটা নিরপেক্ষ অবস্থান, ঠিক আছে, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গণমাধ্যম গড়ে উঠলো 10টা, কিন্তু বক্তব্য হবে তাদের নিরপেক্ষ অবস্থান। আওয়ামী লীগ যে ভালো কাজটা করেছে নিরপেক্ষ নির্মোহভাবে সেই বিশ্লেষণটা করবে, সেদিকে কি আওয়ামী লীগের মনোযোগ ছিল? কখনোই ছিল না। আজকে বলবেন যে মানবজমিন বা মানবজমিনের সম্পাদক মতিউর রহমান আওয়ামী বিরোধী, আওয়ামী এন্ট্রি, তার পত্রিকায় কি এসছে সেটা দেখার বিষয় না, কিন্তু না, দেখার বিষয় আছে। অত্যন্ত নির্মম বাস্তবতা আমার বলতেই হয় যে আসলে বাংলাদেশের মিডিয়া জামাতি বামাতি সুবিধাবাদী আর ডলার খেকোদের আখড়ায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ কেন? আওয়ামী লীগের কথা বারবার কেন আসে? আওয়ামী লীগ বাংলাদেশপন্থী, স্বাধীনতাপন্থী, মুক্তিযুদ্ধপন্থী। আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। হ্যাঁ, এখানে অনেক দুর্বৃত্ত আছে, অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু দিন শেষে বাংলাদেশ নিয়ে যদি কেউ চিন্তা করে থাকে সেটা আওয়ামী লীগ। কিন্তু গণমাধ্যম আওয়ামী লীগের পক্ষে কথা বলে না, আওয়ামী লীগ নিয়ে আলাপ করে না, আওয়ামী লীগ নিয়ে ইতিবাচক কথা বলে না। কেন? এগুলো ভাবনার বিষয়। যাই হোক, মতিউর রহমান চৌধুরী আজকে মানবজমিনে যে স্টোরিটা করেছে, এটি গুজব হোক, স্টোরি হোক, সংবাদ হোক, সত্য হোক, আমরা এটি নিয়ে একটু আলাপ করতে চাই। আপনারা কি জানেন রিফাইন্ড আওয়ামী লীগ বা একটি পরিশোধিত আওয়ামী লীগ গড়ার জন্য পর্দার পেছনে বিশাল এক পরিকল্পনা চলছিল? ভারত সরকার স্বয়ং এই প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল, কিন্তু সব জল্পনা কল্পনা ছাপিয়ে শেখ হাসিনা সাব জানিয়ে দিয়েছিলেন না, তিনি এই নতুন ফরম্যাটে আওয়ামী লীগকে দেখতে চান না। এমনকি কদিন আগে আপনারা শুনেছিলেন মানবজমিনই সেই স্টোরিটা করেছিল, শেখ হাসিনাকে কাতার যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই কাতার যাওয়ার প্রস্তাবও তিনি নাকচ করে দিয়েছিলেন। কেন তিনি দিল্লির এই প্রস্তাব ফেরালেন? আর সাবির হোসেন চৌধুরীকে নিয়ে কেন তিনি ক্ষুব্ধ? ঘটনার শুরুটা হয় ভারত সরকারের দুটি প্রস্তাবের মধ্য দিয়ে। ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে দুটি বিকল্প দেওয়া হয়েছিল। প্রথমত, তিনি কাতার চলে যান, দ্বিতীয়ত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি পরিশোধিত আওয়ামী লীগ গড়ার ব্যাপারে মত দেন। কিন্তু শেখ হাসিনা এই দুটি প্রস্তাবই অত্যন্ত কৌশলে উড়িয়ে দিয়েছেন। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনাকে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তার বর্তমান নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব, কারণ সাম্প্রতিক গণ আন্দোলন, আমি এটাকে গণ আন্দোলন বলি না, একটা ষড়যন্ত্র এবং তথাকথিত গণ আন্দোলন যদি বলেন সেটাই ভালো হবে, এবং তার সরকারের সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। এগুলো ভুল কথা। আপনি রাস্তায় বের হয়ে দেখেন, একটা জনমত জরিপ করেন, আপনি পেট্রোল পাম্পের যে লাইনটা আছে সেই লাইনে একটু দাঁড়িয়ে আপনি মানুষের মধ্যে একটু জরিপ করে দেখেন মানুষ কি বলছে। মানুষ বলতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ ভালো ছিল।
শেখ হাসিনা কেন কাতার যেতে চান না? কারণ তিনি মনে করেন কাতার যাওয়ার অর্থই হলো দলের নেতৃত্ব ছেড়ে দেওয়া। তিনি কোনো অবস্থাতে ভারত ছাড়তে রাজি নন এবং নেতৃত্ব হাতছাড়া করতেও নারাজ। যদিও তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং জনরোষ তুঙ্গে প্রশাসনিক কোনো সমর্থন নেই এবং বাংলাদেশে দলের দৃশ্যমান কোনো অস্তিত্বই নেই, তবুও তিনি তার সিদ্ধান্তে অনড়। বর্তমান পরিস্থিতিতে দলের নেতারা হয় ভারতে না হয় অন্য দেশে আশ্রয় নিয়ে আছেন। তৃণমূল কর্মীরা এখনো পলাতক, দল পুনর্গঠনের কোনো কার্যকর চেষ্টাও পরিলক্ষিত হচ্ছে না। হ্যাঁ, অনেক হতাশা আছে, কিন্তু এই যে মানবজমিন যে বলছে বেশিরভাগ নেতা ভারতে অথবা পৃথিবীর অন্য দেশে আছে, কিন্তু না, বাংলাদেশেই বেশিরভাগ নেতা আছে। আপনি কতগুলো নেতা বিদেশে আছে? 100 জন হবে? এটা তালিকা করে দিন তো মানবজমিন, যে 100 জন নেতা এতজন ভারতে আছে, এতজন ইয়েতে আছে। কেন্দ্রীয় নেতার কথা বলছি, জেলা উপজেলা সেগুলো নয়, কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি 100 জন হবে টোটাল? হবে কিনা সন্দেহ আছে। সবাই দেশে আছে, শুধুমাত্র একটি অনুকূল পরিবেশ দিন। আওয়ামী লীগের কেউ যদি দোষ করে থাকে তার বিচার আওয়ামী লীগ নিজেই করবে, কিন্তু একটা রাজনীতির অনুকূল পরিবেশ করে দিন, দেখুন কি অবস্থা ঘটে। বলা হচ্ছে এই টালমাটাল অবস্থায় নেতার কর্মীদের কাছেই শেখ হাসিনার অবস্থান এখন নড়বড়ে হয়ে পড়েছে। কয়েক দফা বৈঠকের পর ভারত সরকারও এখন আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নিয়ে তাদের আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলেছে। সম্প্রতি ঢাকা ও দিল্লির মধ্যে যে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনা হয়েছে, সেখানে আশ্চর্যের বিষয় হলো হাসিনা প্রসঙ্গটি আসেইনি। এমনকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশ বা বিল এসেছে তা নিয়ে দিল্লি কোনো উচ্চবাচ্য করেনি। এই নীরবতা শেখ হাসিনাকে প্রচন্ড হতাশ করেছে, কিন্তু বর্তমানে তার করার আসলে কিছুই নেই। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন সাবের হোসেন চৌধুরীর নাটকীয় বিদায়। পর্দার আড়ালে তাকে কেন্দ্র করে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার জোর চেষ্টা চলছিল, কিন্তু শেখ হাসিনা এই উদ্যোগে সরাসরি অসম্মতি জানান। তিনি এই পরিকল্পনায় শুধু নাই বলেননি, বরং ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন। এর ফলে সাবের হোসেন চৌধুরী দৃশ্যপট থেকে বিদায় নিতে বাধ্য হন। এই উদ্যোগগুলো ব্যর্থ হওয়ার পর ভারতের নীতি নির্ধারকদের মনোভাবে বড় ধরনের পরিবর্তন আসে। তারা শেষ পর্যন্ত নির্বাচনের পক্ষেই মত দেন এবং বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দিকেই গুরুত্ব দেন। দলের নেতৃত্বের প্রশ্ন যখনই এসেছে, শেখ হাসিনা শুরুতেই চেয়েছিলেন তার পরিবারের কাউকে সামনে আনতে, কিন্তু আওয়ামী লীগের ভেতরে এ নিয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এমনকি তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে নেতৃত্বের শীর্ষে আনার ব্যাপারেও শেখ হাসিনা সবুজ সংকেত দেননি। ফলে নেতৃত্বের এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। সময় যত গড়াচ্ছে, দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের পাহাড় জমছে। তারা দেখছেন না কোনো ভবিষ্যৎ, পাচ্ছেন না কোনো নতুন দিক নির্দেশনা। তাহলে সার কথা কি দাঁড়ালো? শেখ হাসিনা মনে করছেন নেতৃত্ব ছেড়ে দেওয়ার চেয়ে ভারতে থেকে যাওয়া ভালো, এমনকি যদি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকাও হয়। অন্যদিকে ভারত এখন বাস্তবতার নিরিখে নতুন সমীকরণ খুঁজছে। তারা বুঝতে পেরেছে পুরনো ফরম্যাটে হাসিনাকে দিয়ে আর রাজনীতি সম্ভব নয়, কিন্তু শেখ হাসিনা নিজেও রিফাইন্ড বা নতুন কোন নেতৃত্বের হাতে দল ছেড়ে দিতে নারাজ। এই ইগো এবং রাজনৈতিক অবস্থানের লড়াইয়ে আওয়ামী লীগ এখন এক বিশাল অস্তিত্ব সংকটে। দর্শক, রাজনীতির মাঠ সবসময় রহস্যময়। শেখ হাসিনার এই অনড় সিদ্ধান্ত কি আওয়ামী লীগকে আরো সংকটে ফেলবে, নাকি ভারতের এই পিছুটান বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন শক্তির উত্থান ঘটাবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। এর বাইরে আমি দুই একটা কথাও বলতে চাই যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের জায়গায় আছে। আওয়ামী লীগের অবস্থান, জনপ্রিয়তা এতটুকু কমেনি, বিন্দু মাত্র কমেনি। আমি খানিক আগে বললাম যে আপনি মানুষের কাছে গিয়ে একটু জরিপ করে দেখেন, কিংবা এই মুহূর্তে একটা ইলেকশন দিয়ে দেখেন। আওয়ামী লীগকে তো আটকে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি, বাদ দিয়ে এক প্রকার। এই বাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কতক্ষণ বাদ দিয়ে আটকে রাখবেন? কারণ স্রোত যদি তীব্র থেকে তীব্র হয়, এই বাদ দিয়েও কিন্তু আটকে রাখা সম্ভব নয়।
আওয়ামী লীগের অবস্থাটা কিন্তু সেই রকম। এবং শেখ হাসিনা প্রশ্নে আওয়ামী লীগের সকল স্তর, তৃণমূল একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তার নেতৃত্বের প্রতি এখনো পর্যন্ত অবিচল, তার প্রতি আস্থা পাহাড় সম। কাজে এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ রিফাইন্ড বলেও কিছু নেই। আমি দুদিন আগের একটা ভিডিওতেও বলেছি যে আওয়ামী লীগ যদি আসে বা আওয়ামী লীগ যদি কার্যক্রমে ফেরেই বাংলাদেশে যদি কেউ প্রতিনিধিত্ব করে, সেটা শেখ হাসিনার প্রতিনিধিত্ব করবেন। শেখ হাসিনাই আওয়ামী লীগ প্রধান, শেখ হাসিনার অনুমোদনে এবং তত্ত্বাবধানেই প্রতিনিধিত্ব করবেন। এর বাইরে মনে হয় আওয়ামী লীগের ভেতরেও আওয়ামী লীগাররাও চিন্তা করেন না, আমরা সাধারণ মানুষও চিন্তা করি না। এই সব যেগুলো বলা হচ্ছে এগুলো আসলে ষড়যন্ত্র তত্ত্ব, গাল গল্প তত্ত্ব। কাজে আওয়ামী লীগের জায়গায় আছে, শুধুমাত্র এই যে বাদ দিয়ে যে রেখেছেন, বাদটা উন্মুক্ত করে দিন, দেখুন কি অবস্থা ঘটে। কাজেই আওয়ামী লীগ কোনো অস্তিত্ব সংকটে নেই বলে আমরা মনে করি।